এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। মেডেন, মেডেন। অত বড় কক্ষ, এরকম পাখির কিচিরমিচির কি আর এত সহজে শোনা যায়? মিলা তখন গলার স্বর আর একটু উঁচু করলো, টলমল চোখে ঘাড় বাঁকিয়ে ডাকলো, মেডেন কাম সুন। মেয়েটা এখানে পড়ে আছে। এতক্ষণে বোধ হয় কানে ডাক পৌঁছল ইরার। মানুষটা ছিলেন বাথরুম জনে। মিলার ভার্ত কণ্ঠ কর্ণকুহরে পৌঁছানো মাত্রই ছুটে এলেন তিনি। জিজ্ঞাসু দৃষ্টিতে মিলার পানে তাকাতেই মিলা হঠাৎ ইশারা করলো ডিভানের দিকে। ইরা তখনই নজর ফেলেন ডিভানে। দেখলেন ওই তো গায়ে কাপড় মুড়িয়ে মেয়েটা পড়ে আছে সেখানে। এরা আর দেরি করলেন না, তৎক্ষণাৎ জোরালো পায়ে এগিয়ে সে এক লহমায় মাহির গা থেকে ব্ল্যাঙ্কেট সরালেন তিনি। পর মুহূর্তে মাহিকে এমন অক্ষত অবস্থায় দেখে দুজনেই কেমন চমকে উঠলেন। অবাক দৃষ্টিতে একে অপরের মুখ চাওয়াচাই করলেন এক আধবার। মেয়েডেন ইরার মুখ থেকে আচমকা অস্ফুটে বেরিয়ে এলো, ইটস ইম্পসিবল। মনস্টারের সাথে রাত কাটিয়ে এ মেয়ে অক্ষত আছে কিভাবে? মিলাও একই রকম চিন্তায় চিন্তিত। তার সূক্ষ্ম নজরে বার দেখছে মাহির নিঃশ্বাসের উঠানামা। তখনই সে কেমন ঢুক গিলে মেয়েডেনের উদ্দেশ্যে বলে ওঠে, মেডেন, ও তো মরেনি। ওই যে দেখো, ও নিঃশ্বাস নিচ্ছে। তার মানে কথাটা আর শেষ করতে পারেনি মিলা। তার আগেই মেডেন ছুটলেন নিজ হাতে পরখ করতে। তড়িঘড়ি করে মেঝেতে হাঁটু মুড়ে বসলেন মধ্যবয়সী। ডান হাতে তর্জনী এবং মধ্যমা একসঙ্গে ঠাকালেন মেয়েটার নাকের সামনে। যে দেখলেন মাহির নিঃশ্বাস সত্যি চলছে, অমনি মানুষটা কেমন হতবাক হয়ে গেলেন। হতবাকতায় হতভম্বের ন্যায় কেবল আওড়ালেন, অসম্ভব, অসম্ভব। এর আগে মনস্টারের ক্ষুধা মেটাতে গিয়ে কেউ তো বেঁচে ফেরেনি। তাহলে এই মেয়ে বেঁচে গেল কিভাবে? কিভাবে ফিরলো অক্ষতভাবে? প্রাডা ওকে দেখেও না খেয়ে থাকলো কিভাবে? কিভাবে কিভাবে কিভাবে? শেষেরটুকু চিৎকার দিয়ে বলে উঠলেন মেডেন। পাশ থেকে মিলা খানিক কেঁপে উঠল এখনো চিৎকারে, অথচ ঘুমন্ত মাহি এখনো ঘুমাচ্ছে। এরা এমন গলা ফাটা চিৎকারেও তেমন হেলদোল নেই মেয়েটার। এরা নিজেকে সামলালেন কোনো মতে। ঘন ঘন নিঃশ্বাস ফেলে খানিকক্ষণ পরখ করতে লাগলেন মাহিকে। শুকনো মুখ, ঠোঁট দুটোই কাল ফেটে দাগ স্পষ্ট, বোধ হয় ফেটে গেছে কয়েক জায়গা। ঘন কালো চুলগুলোই জট বেঁধে যাচ্ছে তাই অবস্থা। স্লিভলেস গাউনের একপাশ দিয়ে উন্মুক্ত মেয়েটার বাম পা। এরার সেদিকে নজর ঘুরালেন, দেখলেন মেয়েটার উরুতে ধারালো আঁচড়ের গভীর ক্ষত। আপাতত রক্ত শুকিয়ে জমাট বেঁধেছে বোধ হয়। এরা বিচক্ষণ মানুষ, বয়সটা তো আর এমনি এমনি হয়নি তার। যথেষ্ট অভিজ্ঞতা নিয়েই বুঝলেন মেয়েটার উপর দিয়ে কাল নিশ্চয়ই ঝড় গেছে। হয়তো খুব বড়সড় না হলেও খুব ছোট নয়। এরার মায়া হলো কি না কে জানে। তার চোখ মুখে এক অদ্ভুত শান্ত ভাব। তিনি আলতো করে হাত উঁচিয়ে ছুঁয়ে দিতে লাগলেন মাহির গাল। তবে পর মুহূর্তে মাহির গালের তীব্র উষ্ণতায় হাতটা কেমন ছিটকে সরে নিলেন তিনি। হে কি, মেয়েটার সারা গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। হীরা তৎক্ষণাৎ বিচলিত হলেন। দু হাতে মাহির উষ্ণ গতরখানে ঢাকতে ঢাকতে মিলাকে আদেশ ছুড়লেন, তাড়াতাড়ি ডক্টরকে নিয়ে এসো, যাও। মিলা তোড়ে ঘুরে করে মাথা নাড়িয়ে চলে গেল ঘর ছেড়ে। বাড়িতে ডক্টর আছে, মহিলা ডক্টর। এখানকার মানুষদের যিনি সব সময় সেবা দিয়ে থাকেন। খোঁজ নিলে জানা যাবে এই মহিলাও হয়তো কোনো না কোনোভাবে মনস্টারের শত্রুপক্ষের দুর্বলতা। এদিকে মেয়েডেনিরা মাহির মুখপানে তাকিয়ে থেকে কেমন হতাশায় ডুবে গেলেন পরক্ষণে। ছোটোখাটো মিষ্টি দেখতে মেয়েটার কথা চিন্তা করে মনে মনে আওড়ালেন, তোমাকে যেহেতু প্রথম রাতে মারেনি, তার মানে তোমার কপালে আরো ভোগান্তি আছে মেয়ে, হয়তো তা সবার চেয়ে বেশি। পেট পিটিয়ে চোখ মিলছে মাহি। মাথাটা কেমন ভার হয়ে আছে তার, শরীরটা বুঝে আর নড়ছে না তার। টানা দুটো দিন না খেয়ে পড়ে থাকলে থুড়ায় শরীর চলবে। মাহি ধীরে ধীরে চোখ দুটো পুরোপুরি খুলল। এমনিতে চশমা ছাড়া দূরের জিনিস খুব স্পষ্ট দেখে না সে। তার উপর প্রেশার ফল হওয়ায় সম্মুখের সকল ভিজুয়ালস যেন এখনও ঝাপসা তার চোখে। তবু সে তাকিয়ে রইল সম্মুখে। পায়ের কাছে বসে আছে কেউ, এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। মাহি তার মুখ দেখেনি স্পষ্ট, তবু মেয়েটা কেমন ভাঙা ভাঙা কাতর স্বরে ডাকলো, আম্মু। মেয়েডেন ইরার বুকটা বুঝি হু হু করে উঠল। মাহির সামনে এলে কেন যেন নিজেকে সামলানো দায় হয়ে পড়ে তার জন্য। আজও হচ্ছে তাই।
তার মতন অমন গম্ভীর মুখ মানুষটাও যেন মাহির মুখে আম্মু ডাক শুনে নিজেকে সামলাতে বড্ড অপারক। এদিকে মাহি ফের নিজের ভাঙা কণ্ঠে আওড়ায়, আম্মু কখন এলে? মাথাটা খুব ব্যথা করছে, একটু হাত বুলিয়ে দেবে? আমার পেটে বড্ড খিদে লেগেছে, কাল থেকে এক ফোঁটা পানিও খেতে পারিনি। যদি পারো এক লোকমা খাবার খাইয়ে দেবে। আমি উঠতে পারছি না, শরীর ব্যথা করছে, সহ্য হচ্ছে না কিছু। মেয়েরেন আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তখনই ছুটে সে বিছানায় পড়ে থাকা মেয়েটাকে এক লহমায় নিজের বুকে তুলে নিলেন। শক্ত হাতে ছাপটে ধরে মাথায় হাত বোলাতে লাগলেন। এদিকে মাহি পরম শান্তিতে চোখ মুদেছে। মেয়েডেনের নরম মুখে মুখ লুকিয়ে হঠাৎ করেই হু হু করে কেঁদে ওঠে মেয়েটা। এরা উদ্বিগ্ন হলেন ফের। হাফ চোখে মাহিকে বুক থেকে তুলে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার? কাঁদছো কেন এভাবে? মাহি ঠোঁট কামড়ে কাঁদছে, যেন তার উপচে পড়া কান্নাগুলো খুব একটা বাইরে না বেরোয়। তবে কান্নাটা কি আর বাঁধ, মানে তারা ঠিকই ঠিকরে বেরিয়ে আসছে চোখ থেকে। মাহি কাঁদতে কাঁদতেই হেঁচকি তুলে বলে, তুমি আমার আম্মু নও। আমার আম্মুর গায়ের ঘ্রাণ নেই তোমার গায়ে। তার মানে আমি এখনো এই নরকে আটকে আছি, মরিনি এখনো। কেন মরলাম না আমি? আমি তো আর সহ্য করতে পারছি না এসব, সত্যি পারছি না সহ্য করতে। মেয়েডেনিরার কণ্ঠে রোধ হয়েছে এই পর্যায়ে। মেয়েটাকে কি সান্ত্বনা দেবেন তিনি, যিনি কিনা নিজেই বিগত 10টা বছর ধরে এই জেলখানায় আটকে আছেন। এরা নিজের ভাবাবেগ খুব একটা বুঝতে না দিয়ে এখানে গলা খাকারি দিলেন। ইস, গলার কাজটা যা ব্যথা করছে না, মনে হচ্ছে এই বুঝি কেউ দু হাতে শক্ত করে চেপে ধরেছে কণ্ঠ। এরা সময় নিয়ে বললেন, ওঠো তুমি, একটু ফ্রেশ হয়ে নাও, আমি খাবার নিয়ে আসছি। বলেই তিনি চলে যেতে উদ্যত হলেন। ঠিক তখনই পেছন থেকে তার বাহাতের কবজি টেনে ধরে মাহি। এরা থামকালেন, ঘাড় বাঁকিয়ে তাকালেন পরক্ষণেই। ভ্রু ঈশ্বরায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে? মাহি কান্না থামিয়ে কেমন ইতস্তত করছে। হীরার ধরে রাখা হাতটা ছেড়ে দিয়ে ঘামিয়ে চেপচেপে দুর্বল শরীরটা কোনো মতে উঠে বসেছে বিছানায়। ওদিকে এরা এখনো অপেক্ষমান উত্তরের আশায়। মাহি বেশ সময় নিয়ে বলল, আসলে আমার কাছে পরার মতো কোনো কাপড় নেই। মেয়েডেন মুচকি হাসলেন এহেন কথায়। খানে কেকে সে আলতো করে হাত রাখলেন মাহির মাথায়। নরম কণ্ঠে আওড়ালেন, ব্যাস এটুকুই? আমি আরো ভাবলাম কি না কি। আচ্ছা, তুমি একটু ওয়েট করো, আমি এক্ষুনি কিছু কাপড় নিয়ে আসছি তোমার জন্য। তুমি চাইলে ততক্ষণে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নেওয়ার প্রিপারেশন নিতে পারো। মাহি সামান্য মাথা কাত করে। মেয়েডেন তখন আলতো হেসে চলে গেলেন কক্ষের বাইরে। মাহি রয়ে শুয়ে বিছানা থেকে নামার প্রয়াস চালায়, কিন্তু শরীরের তীব্র ব্যথায় পা অব্দি নাড়াতে পারছে না মেয়েটা। তার উপর গাটা হুট করে এত ঘামলো কেন কে জানে। এরকমটা তো হয় সাধারণত জ্বর ছাড়লে। এর মানে কি তারও জ্বর এসেছিল? কই, সে তো কিছু টের পেল না। মাহি বেশ কষ্টে নিজের পা দুটো নাড়ালো কোনো রকম। সময় নিয়ে মেঝেতে পা দুটো বিছিয়ে উঠতে গেলে বিপদ ঘটলো আরেকটা। অনেকক্ষণ শুয়ে বসে থাকায় পা দুটো অবশ হয়ে গিয়েছে তার। এখন ধরেছে ঝিঝি। ইস, এখন কিভাবে নড়বে সে? মাহি চুপচাপ বিছানায় বসে রইল কিয়ৎক্ষণ। পা দুটো খানিক স্থির হতেই উঠে দাঁড়ায় ফের। এবার হাঁটতে পারছে কোনো রকম। একটু ঘুরে ঘুরে হাঁটতে হচ্ছে, তাও ব্যাপার না, হাঁটতে তো পারছে, এই অনেক। মাহি ঘোরাতে ঘোরাতেই এগিয়ে গেল ঘরের এক পাশের পুরোটা দেয়াল জুড়ে থাকা জানালার নিকট। সেথায় বেছে রাখা ছোট্ট একটা কাউচ। মাহি চুপচাপ এসে বসলো সেথায়। জানালা দিয়ে হালকা উঁকি দিয়ে বাইরে তাকাতেই এক মুহূর্তের জন্য হা হয়ে গেল মেয়েটার মুখ। অদূরে বাগানটা দূর থেকে কি সুন্দর দেখাচ্ছে। চেরি ব্লসম ট্রির নিচটা কেমন গোলাপি রঙের সেজেছে দেখো। বেসামাল বাতাসের তীব্র দোলনিতে উঠছে ফুলের পাপড়িগুলো। একবার উঠছে সোজাভাবে, আরেকবার উঠছে টর্নেডো আকারে। মাহি মুগ্ধ চোখে তাকিয়ে রইল কেমন। এর আগে কখনো চেরি ব্লসম ট্রি সচক্ষে দেখার সুযোগ হয়ে ওঠেনি তার, যার দরুন এই প্রথমবার এহেন দৃশ্য দেখে মনটা ভরে উঠেছে তার। মাহির কৌতূহলী মন একবার চাইলেও চেরি ব্লসম ট্রি বাগানের নিচে গিয়ে দাঁড়াতে, তবে শরীরের এহেন বেগতিক অবস্থায় কিভাবে নামবে সে? মাহি নিজের মনে উত্থাপিত হওয়া এরূপ তীব্র ইচ্ছেটা কোনো মতে দমিয়ে রাখলো। পরক্ষণেই উঠে দাঁড়ালো বসা ছেড়ে। এর মধ্য ঘরে এসে হাজির মেইডেন, হাতে এক সেট সাদা কালো মুসলের কাপড়। তিনি এগিয়ে এসে খানিক অস্বস্তি নিয়ে বললেন, আসলে তোমার মাপ অনুযায়ী কোনো কাপড় নেই আমার কাছে,
তবে এগুলো পেয়েছি যা একটা সময় মিলা পড়তো। ওর এখন আর এসব সাইজে হয় না, তাই ভাবলাম তোমাকে। আচ্ছা, তুমি কি এগুলো পরবে? মেয়েডেনের এহেন ইতস্ততা স্বাভাবিক। মাহি কিয়ৎক্ষণ কাপড়গুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে কেমন আহত হাসল। হাত বাড়িয়ে কাপড়গুলো নিয়ে নিতে নিতে আওড়ালো, এখন অত পছন্দ অপছন্দ দেখে লাভ আছে? পড়তে যেহেতু হবে সেহেতু অত কথা বাড়িয়ে লাভ নেই। মাহি চলে গেল ওয়াশরুমে। পেছনে দাঁড়িয়ে থাকা ইরা কেমন ক্ষুদ্র নিঃশ্বাস ফেললেন। কিয়ৎক্ষণ দাঁড়িয়ে থেকে তিনিও চলে গেলেন ঘর ছেড়ে। সদ্য গোসল সেরে বেরিয়েছে মাহি। মাথা ভর্তি ভেজা চুলগুলো থেকে চুয়ে পড়ছে পানি। ছোটোখাটো গায়ে জড়িয়েছে লম্বা এক সাদা কালো মিশলের গাউন, যা গড়িয়েছে মেয়েটার পা থেকে বেশ নিচে অব্দি, স্পর্শ করেছে মেঝে। মাহি এক হাতে জামাটার একাংশ চেপে ধরে এগোচ্ছে ধীর পায়ে। একে তো শরীরে ব্যথা, তার উপর এত লম্বা গাউন। উফ, হে যেন জ্বালার উপর জ্বালা। মাহি কোনো মতে জামা ধরে ধরে এসে থামলো ঘরের বড় ভ্যানিটি টেবিলের সামনে। টেবিলের উপরে দেয়ালের সঙ্গে ফিট করে রাখা বিশাল এক গোলাকার আয়না। তার সামনে দাঁড়িয়ে মাহি তাকায় নিজের পানে। আহারে, মুখটা সে কি করুণ অবস্থা তার। ঠোঁট দুটো ফেটে গিয়ে যাচ্ছে তাই অবস্থা। কপালের একপাশে পড়েছে কালশিটে দাগ। ফর্সা কণ্ঠায় দাগ বসেছে নখের আঁচড়ের। জমেছে বিরাট ক্ষত। দোগালে স্পষ্ট 5 আঙ্গুলের ছাপ। নিজের এহেন রূপ আয়নায় দেখে বুকটা কেমন ভার হয়ে গেল মাহির। বুক চিরে বেড়ে এলো দীর্ঘ নিঃশ্বাস। মনে মনে ভাবলো, আর ঠিক কতদিন এ জ্বালা সইতে হবে আমার? আর কতদিন ওই নরপিশাচটার অত্যাচার সহ্য করতে হবে আমার? আমি কি আদৌ কোনোদিন রেহাই পাবো ওর হাত থেকে? ভাবতে ভাবতে মাহি হঠাৎ টের পেল তার পেটে গুড়গুড় শব্দ হচ্ছে। এখন তো পাকস্থলী বোধ হয় ডেকে বলছে, এবার দয়া করে একটু খাবার খাবই। মাহির ক্ষুধা বাড়ছে তরতর করে। সে তৎক্ষণাৎ উদ্যত হলো বাইরে বেরোতে। তবে কক্ষের বাইরে একটুখানি উঁকি দিয়ে যেই না দেখলো দুয়ারে ধারে দাঁড়িয়ে আছে সশস্ত্র বডিগার্ড, অমনি বেচারির পা দুটো জমে গেল যেন। এখানে পাহারাদার দিয়ে রেখেছে তার জন্য। ওই লোক কি তবে ভাবছে সে পালিয়ে যাবে? মাহি আর ভাবতে পারল না। এই মুহূর্তে ক্ষুধার চোটে বুক ফেটে যাচ্ছে তার। যেভাবে হোক একটু হলেও খাবার খেতে হবে, তাই যে ভাবনা সেই কাজ। মাহি মনে মনে একরাশ সাহস সঞ্চয় করে পা বাড়ায় কক্ষের বাইরে। চোখ দুটো কুচকে ঘর ছেড়ে বেরিয়ে যে টের পেল বডিগার্ড দুজন তাকে কিছুই বলছে না, অমনি চোখ দুটো পিটপিট করে খুলল মাহি। সম্মুখে তাকাতেই এক দফা ছটকা খেলে যেন। এ কি, বডিগার্ড দুজন অমন মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে কেন? এতক্ষণ তো ঠিকই মাথা উঁচিয়ে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, তাহলে এখন আবার কি হলো? মাহি ভ্রু কুচকে এদিক ওদিক তাকায়। এত বড় করিডর, তাও আবার গোলাকার। কোন দিক দিয়ে নামবে সে? গতকাল এসেছিল কোন পথে তাও তো ভুলে গিয়েছে মেয়েটা। মাহি কেমন অসহায় ভঙ্গিতে গার্ড দুটোকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, এক্সকিউজ মি, নিচে নামার পথটা কোন দিকে? জিভ না থাকা গার্ড দুটো কিভাবে কথা বলবে? মাহি থোড়ায় জানে তারা কথা বলতে পারবে না। তাই তো ক্ষুধার্ত মেয়েটা বিরক্ত হয়ে তখনই ঘুরে এসে দাঁড়ালো গার্ডদের সামনে। কিন্তু ওমা, গার্ড দুটো মেয়েটার উপস্থিতি টের পেয়ে তখনই পিঠ ঘুরিয়ে দাঁড়ালেন। মাহি আশ্চর্য বনে গেল যেন। লোক দুটো তাকে দেখে মুখ লুকালো কেন? সে কি দেখতে খুব ভয়ঙ্কর নাকি? মাহি তেতে গিয়ে যে না কিছু বলতে যাবে, অমনি গার্ডদের মধ্য থেকে একজন হাত উঁচিয়ে বা দিকে ইশারা করলো। মাহি বুঝলো ওদিকে রাস্তা। মেয়েটা কেমন গাল বাঁকিয়ে বিড়বিড় করতে করতে এগুলো সে পথে। ভূত 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 ভূত। চেঁচাচ্ছে সিদ্ধার্থ। মাহিকে হুট করে সামনে দেখে ভয়ে তটস্থ বেচারা। কানে হেডফোন গুজে চোখ বুজে হাঁটছিল সে। কেন যেন চোখ দুটো হালকা মিলতে সামনে পড়ল মাহি। দুহাতে গাউন উঁচিয়ে এগোচ্ছে মেয়েটা। তাকে দেখে জড়সড় সিদ্ধার্থ একের পর এক প্রলাপ জুড়ছে। ভূত 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 ভূত। মাহি হতভম্ব, হতবাক চোখে এক দফা নিজের দিকে চোখ বুলালো। সে আবার ভূত হলো কবে থেকে? এ লোক কি পাগল হয়ে গেল নাকি? মাহি খানিকটা এগিয়ে আসতে নিলে ভয়ে পিছু ছুটল সিদ্ধার্থ। দৌড়ে গিয়ে লুকালো করিডোরে রাখা বড় নারী ভাস্কর্যটির পিছনে। দুহাত দিয়ে মাহির দিকে দৌড় করতে করতে শুধালো, সু 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 ভাগ গায়া। মাহি এবার তিতি বিরক্ত মেজাজ দেখিয়ে আওড়ায়, কি সব যাতা বলছেন আপনি? আমি ভূত হতে যাব কেন? সারা রাত চিৎকার করতে থাকায় গলা ভেঙেছে মাহির। কণ্ঠ শোনাচ্ছে ইঁদুরের চিকচিকের মতো।
সেই কণ্ঠকে ভূতের কণ্ঠ ভেবে আরেক দফা ভয়ে চেঁচিয়ে ওঠে সিদ্ধার্থ। দুহাত জোর করে বলতে থাকে, হে ঈশ্বর, হে ভগবান, রক্ষা করো প্রভু, রক্ষা করো। অল্প বয়সে মরে যাওয়া মেয়েদের অতৃপ্ত আত্মা থেকে রক্ষা করো আমার মতো হ্যান্ডসামকে। এখনো তো আমার বিয়েও হলো না। মাহি হাসবে নাকি কাঁদবে কে জানে। সিদ্ধার্থের এমন ব্যাগকেলি কথাবার্তায় না হেসে থাকাটাও বড় ভাবনার বিষয়। মাহি কিছুটা এগিয়ে এলো, হালকা হেসে বলল, আমি ভূত নই। সিদ্ধার্থ বোধহয় একটু আধটু বিশ্বাস করলো কথাটা। ভাস্কর্যের পেছনে লুকিয়ে থেকে সন্দিগ্ন গলায় আওড়ালো, তুমি মরনি কালকে রাতে? এহেন কথায় মেজাজ চটল মাহির, দাঁত হয়ে গেল কটমট। মেয়েটা তখনই কপালে গোটা কতক ভাঁজ ফেলে ঝাঁজ দেখিয়ে বলল, কেন মারতে যাব শুনি? সিদ্ধার্থ এবার বেশ সিরিয়াস। মেয়েটার কথা শুনে মনে হচ্ছে সে সত্যিই বেঁচে আছে। তার মানে মনস্টার তাকে মারেনি। কিন্তু কেন? এর আগে তো এই প্যালেসে এমনটা কখনো হয়নি। তবে আজ কেন? মেয়েটা কি তবে স্পেশাল কেউ? ওর মাঝে কি তবে স্পেশাল কিছু আছে? সিদ্ধার্থ রয়ে শুয়ে বেরিয়ে এলো ভাস্কর্যের পেছন থেকে। মাহির থেকে খানিকটা দূরত্ব বজায় রেখে সন্দিহান গলায় বলল, গলা ভাঙলো কিভাবে? মাহির মুখটায় সঙ্গে সঙ্গে নেমে এলো রাজ্যের আধার। চোয়াল হলো শক্ত। সে কেমন ভাঙা ভাঙা কণ্ঠে আওড়ায়, কপালে ছিল বলে। শত হলেও এ কপালে মির্জা স্বয়ং মুগ্ধ নরক অভিশাপ লেপটেছে বলে কথা। সিদ্ধার্থ ঠোঁট গোল করে শব্দ তুলল। খানিক মাথা নাড়িয়ে জানতে চাইল, দাও এই মির্জা শায়ন মুগ্ধটাকে। তড়িৎ বিস্ফোরিত দৃষ্টিতে তাকায় মাহি। হতবাক কণ্ঠ ফুঁড়ে বেরিয়ে আসে, কে আবার যাকে সবাই মনস্টার বলে? এবার যেন আকাশ থেকে পড়ল সিদ্ধার্থ। চোখে মুখে তার লেপটে গিয়েছে একরা সবাকের ছাপ। সে কেমন হতবাক কণ্ঠে বলে, কিন্তু মনস্টারের নাম তো মির্জা শায়ন মুগ্ধ নয়, ওনার নাম তো অধরা রায়। ভ্রু গোটায় মাহি হতভম্বের ন্যায় বলে, কি বলছেন? তিনি তো আমাদের সবার কাছে পরিচয় দিয়েছিল মুগ্ধ নামে। সিদ্ধার্থ এবার মাথা চুলকাচ্ছে। মেয়েটার কোনো কথাই যেন ঘটে ঢুকছে না তার। কেশব মির্জা ফির্জা বলছে। সিদ্ধার্থ খানিক চোখ শুরু করে তাকায় মাহির পানে। অবিশ্বাসের কণ্ঠে বলে, তুমি সত্যিই ভূত নও তো? মাহি হেসে ফেলল। নিজ থেকে নিজের ডান হাতটা বাড়িয়ে ধরল সিদ্ধার্থের দিকে। বলল, চাইলে পরখ করে দেখতে পারেন। সিদ্ধার্থ আলতো হেসে হাতটা ধরতেই যাবে অমনি একখানা শক্তপোক্ত হাত এসে তখনই চেপে ধরল মাহির বাড়ন্ত হাত। অতঃপর চোখের পলকে মেয়েটাকে এক হাঁচকা টানে নিয়ে এলো নিজের কাছে। ঘটনা প্রবাহ এত তাড়াতাড়ি ঘটল, মাহি এবং সিদ্ধার্থ দুজনেই বুঝি হাঁক চকাতে অবধি পারল না। মাহি তড়িৎ মাথা উঁচিয়ে দেখে সে আপাতত মুগ্ধের বুকের কাছে দাঁড়িয়ে আছে বেশ নিবিড়ভাবে। মুগ্ধ তার হাতটা এত শক্তভাবে চেপেছে না, মনে হচ্ছে হাতটা বুঝিয়ে খুলে পড়বে কবজি থেকে। ওদিকে সিদ্ধার্থ কেমন ভারতে ঢুক গেলেই মাথা নুয়ে দাঁড়িয়ে আছে। মুগ্ধ নামক গম্ভীর মুখ পুরুষ তার দিকে তাকিয়ে আছে অগ্নিদৃষ্টিতে। হালকা খোঁচা খোঁচা দাড়িতে আবৃত চোয়ালটা তীক্ষ্ণ হয়ে আছে ব্লেডের ন্যায়। দাঁতগুলো কিরমির করছে, যার শব্দ বেশ কানে যাচ্ছে সিদ্ধার্থের। ওদিকে মাহি মুচড়াচ্ছে। নিজের হাতখানা ছাড়ানোর ব্যাপক প্রয়াস চালাচ্ছে মেয়েটা। তবু লাভের লাভ যেন হলোই না, তো ব্যথা বাড়ল হাতের। মুগ্ধ তখন দাঁত কিরমির করে কঠিন গলায় মাহিকে বলল, গো টু ইয়োর রুম রাইট নাও। বলেই মুগ্ধ ছেড়ে দিল মাহির হাত। শক্ত মুখে দু হাত পকেটে গুজতেই মাহি ফিরল তার দিকে। ঘাড় তেরামি করে বলল, আমি নিচে যাবো, ক্ষুধা পেয়েছে আমার। ঘরে যা, মেইড নিয়ে আসবে। মুগ্ধের শক্ত কথাতেও শুনল না মাহি। উল্টো ঘাড় তেরামি করে ঠায় দাঁড়িয়ে রইলেই মেজাজ খিঁচল মুগ্ধের। তখনই সুদর্শন যুবক এগিয়ে এসে মাহির ডান হাতটা ঘুরিয়ে পেঁচিয়ে ধরল মেয়েটার পিঠের সঙ্গে। মাহি কোকি উঠে ব্যথায় চোখ মুখ কুচকাতেই তার চোয়াল শক্ত করে আঁকড়ে ধরে মুগ্ধ। রাগে গজগজ করতে করতে আওড়ালো, আরেকবার ওই জিভ দিয়ে আমার অবাধ্যতা করার দুঃসাহস কর। তোর ওই জিভ কেটে রাস্তার কুত্তাকে খাওয়াবো আমি। নিচে যাওয়ার খুব শখ তাই না বান্দির মেয়ে? তাহলে কাছে আয়, তোকে তুলে এখান থেকেই ফুটবলের মতো ছুঁড়ে মারি নিচে। তখন শুধু নিচে নয়, একেবারে উপরে সহ পৌঁছে যাবি। আটকে ওঠে মাহি। খানিক ফুপাতেই তাকে ছেড়ে দিল মুগ্ধ। দুহাত ফের পকেটে গুজে ভাবলে সেন ভঙ্গিতে দাঁড়িয়ে শক্ত গলায় বলল, গো ব্যাক টু ইয়োর রুম নাও।
মাহি তাই করলো। দুহাতে গামটা ধরে দৌড় দিল নিজের কক্ষের দিকে। এদিকে সে আড়াল হতে সিদ্ধার্থ আল গুছিয়ে কেটে পড়তে চাইলে আচমকা তার গলা চেপে ধরে মুগ্ধ। বেচারা সিদ্ধার্থ হতভম্ব। শক্তিশালী পুরুষ তার গলা চেপে তাকে ধীরে ধীরে উপরে তুলছে। রাগে হিতাহিত জ্ঞান শূন্য মানুষটার ঘাড়ের রগগুলো কেমন মোটা হয়ে গেছে, ফর্সা মুখখানা কেমন লাল হয়ে গেছে দেখো। সিদ্ধার্থ যখন নিজেকে ছাড়ানোর জন্য হাত পা ছুটছে, ঠিক তখনই মুগ্ধ কেমন হিংস্র হুঙ্কার ছুড়ে বলে ওঠে, আমার শিকারের দিকে হাত বাড়ানো তো দূর, নেক্সট টাইম জাস্ট চোখ তুলে তাকালেও তোর কলিজা টেনে ছিঁড়ে নিয়ে আসবো। ইউ ব্লাডি অ্যাসহোল, একদম মেরে ফেলবো তোকে, মাইন্ড ইট। গাল ফুলিয়ে দাঁত কিরমির করছে মাহি। দুপা মেঝের দিকে ঝুলিয়ে বসে আছে বিছানায়। যখন তখন লোকটা ধমকায়, উড়ে এসে জুড়ে বসে এক প্রকার। কেন সে ওকে নিজ আস্তানায় নিয়ে এসেছে বলে মাথা কিনে নিয়েছে নাকি? মাহির এখনও অতর্কিত ভাবনার মাঝে ঘরে সার্ভিং র্যাক নিয়ে প্রবেশ করলেন মেয়েটেনিরা। মাহিকে বিছানার এক কোণে এমন গাল ফুলিয়ে বসে থাকতে দেখে তিনি কেমন ভ্রু কুচকালেন। সার্ভিং র্যাকটা ঠেলতে ঠেলতে এসে দাঁড়ালেন বিছানার অন্য পাশে। অতঃপর র্যাকটা ঠায় দাঁড় করে রেখে দু কদম বাড়িয়ে এসে বসলেন মাহির একদম গা ঘেঁষে। মাহি নড়ল না, চড়ল না। মেডেন তখন আলতো করে এক হাতে জোরে ধরলেন মাহিকে। নরম কণ্ঠে জানতে চাইলেন, কি হয়েছে তোমার? হুট করে এত রেগে গেলে যে? মাহির ফর্সা মুখখানায় ছেয়ে আছে লাল আভা। সরু নাকের পাটাটা লাল টুকটুকে রং ধরেছে যেন। সে প্রত্যুত্তরে গাল ফুলিয়ে নিজের ভাঙা কণ্ঠে জবাব দিল, না, রেগে নেই। মেয়েটার কথায় স্পষ্ট রাগ। নরম সরম মেয়েটা তবে রাখতেও জানে। মেডেন স্মিত হাসলেন। মাহিকে ছেড়ে দিয়ে কপট তারা দেখিয়ে বললেন, খাবারটা খেয়ে নাও, শুনলাম তোমার নাকি খুব ক্ষুধা পেয়েছে। মাহি খাবার খেতে নারাজ। তখনই বুকের কাছে দু হাত বেঁধে মুখ ঘোরালো অন্যত্র। ভাঙা কণ্ঠে ঝাঁজ নিয়ে বলল, খাবো না আমি, নিয়ে জানে সব। মেডেন অবাক হলেন এহেন উত্তরে। চোখে মুখে এক রাস হতবাকতা লেপটে নিয়ে শুধালেন, ও মা, তা কেন? তুমি না বললে তোমার খুব ক্ষুধা লেগেছে? তাহলে এখন খাবে না কেন? মাহি তৎক্ষণাৎ প্রত্যুত্তর করেনি। সবটা কেমন যেন ভীষণ বিষাক্ত লাগছে তার কাছে। এই আলিশান প্রাসাদের ন্যায় বাড়ি, রক্ষী প্রহরী, আর সবশেষে ওই মনস্টার। সবাইকে এত বিরক্ত লাগছে না? মেয়েটা নিজের বিরক্তি নিয়ে জানালো, প্লিজ কৈফিয়ত শুনতে চাইবেন না, আমার ভালো লাগছে না কিছু, খাবার নিয়ে যান, আমার ক্ষুধা পেটেই মরে গেছে। মেয়েটেন অসহায় চোখে তাকিয়ে রইলেন কিয়ৎক্ষণ। মুখ খুলে কিছু বলতেই যাবেন, অমনি কক্ষের দুয়ারের দ্বার থেকে ভেসে এলো এক পুরুষালী করে গম্ভীর কণ্ঠ। বাংলার শেষ নবাবের বংশধর ওরফে শ্রেষ্ঠ নাকে কাঁদুনি, কথায় কথায় গাল ফুলানি, খাবার খাচ্ছিস না কেন? এখনো কথায় তখনই বসা ছেড়ে উঠে দাঁড়ালেন মেডেন। মাথাটা ত্রস্ত নুয়ে সরে দাঁড়ালেন কয়েক কদম। এদিকে মুগ্ধের এমন ঠ্যাস দেওয়া কথা কর্ণকুহরে পৌঁছাতেই মাহি কেমন বিরক্তিতে মুখ কুচকাল। মুখটা আগের ন্যায় অন্যদিকে ঠায় ঘুরে রেখে ফটাফট বলল, খাবো না আমি, তাতে আপনার কি? দেখে আমি না খেয়ে থেকে মরতে পারি কি না? গম্ভীর পুরুষ বাঁকা হাসলো এহেন কথাই। দু হাত পকেটে গুজে রেখে পা বাড়ালো সম্মুখে। গমগমে গলায় আদেশ ছুড়ল, আউট। মেইডেন তখনই মাথা ঝাঁকিয়ে চলে গেলেন ঘর ছেড়ে। মুগ্ধ তখন এগিয়ে এসে দাঁড়ালো মাহির মুখোমুখি। মাহি এখনো মুখ ঘুরে রেখেছে। তা দেখে গম্ভীর পুরুষ কেমন ভ্রু কুচকায়। তখনই শক্ত হাতে মাহির মাথার পেছনের চুলগুলো চেপে ধরে। মাহি কোকে উঠে চোখ মুখ কুচকে ফেলে ব্যথায়। মুগ্ধ তখন শক্ত হাতে মেয়েটার মাথা ঝাঁকিয়ে কটমট করতে করতে বলে, ডোন্ট ইউ ডেয়ার টু ইগনোর মি চাশমিশ। নেক্সট টাইম থেকে আমি কথা বলার সময় তোর সম্পূর্ণ মনোযোগ যেন অলওয়েজ আমার উপরেই থাকে। আদারওয়াইজ তোর ওই ছোট্ট কান দুটো কিন্তু সারা জীবনের জন্য কথা শোনা বন্ধ করে দিবে। মাহি নাক টানল সামান্য। চোখ দুটো তার এখনো কুচকে থাকায় মুগ্ধ তুলল আরেক গর্জন। চোখ খোল বেয়াদবের বাচ্চা। তখনই শব্দদর্শী নিজের ছলছল চোখজোড়া খুলল। মুহূর্তে থামকালো চারপাশ। মাহের ছোট্ট মুখখানায় বেশ নিকটে সুদর্শন যুবকের মুখ। ঘন কালো পল্লবিত বাদামি চোখ দুটো যেন নিখাত ঘন জঙ্গল। লম্বাটে মুখ তার, খোঁচা খোঁচা দাড়িতে আবৃত তীক্ষ্ণ চোয়াল, একদম তীরের ফলার ন্যায় খাড়া নাক। তামাকে পুরা বাদামি ঠোঁট দুটোর ডান পাশে খানিকটা ক্ষত জাতীয় কিছু। লোকটা সে কি মারাত্মক ফর্সা।
তার ফরসাটে ললাটে মাথা ভর্তি উস্কো খুস্কো চুলগুলো খানিক আছড়ে পড়ছে যেন। বাম কানের লতিতে আটকে রাখা একখানা প্লাটিনামের গোল রিং জাতীয় দুল। মানুষটার গা থেকে ভেসে আসছে এক অদ্ভুত সুন্দর ঘ্রাণ। মাহি জানে না এই পারফিউমের নাম, জানি না হঠাৎ তার হৃদয় থমকানোর কারণ। এর আগে থুরায় এত কাছ থেকে কোনো পুরুষ মানুষকে দেখেছে সে। স্বপ্নদোষের পাটে হঠাৎ করেই গড়ে গড়ে শুরু হলো কেন যেন। তার নিখাত সৌন্দর্য মণ্ডিত গোলাপি আধর জোড়া কাঁপছে তীর করে, যেন বলতে চাইছে কিছু। মুগ্ধ নামক সুদর্শন যুবক ক্রূর হাসি টানল ঠোঁটের কোণে। পরে মুহূর্তে সে হাসি গায়েব হয়ে গেল কোথায় যেন। মাহির চোখে চোখ রেখে ঝাঁঝালো কণ্ঠে বলল, আই নো আই এম টু হ্যান্ডসাম, তাই বলে এভাবে চোখ দিয়ে গিলে খেতে হবে আমায়? এর আগে কখনো সুন্দর পুরুষ মানুষ দেখিসনি? নির্লজ্জ মেয়ে ছেলে, ছি ছি, কিভাবে হাঁ করে তাকিয়ে আছিস? যা, এক গ্লাস পানিতে ডুবে মর, যা। মাহি বুঝি নিজ কাণ্ডে নিজেই লজ্জিত এবার। তখনই নয়ন নামালো নিচে। ভীষণ অস্বস্তিতে নড়চড় করতে তার চুলগুলোই আরেকবার টান বসায় মুগ্ধ। অন্য হাতে তখনই মাহির চোয়াল চেপে মুখটা খানিক উঁচু করে চোখাচোখি করলো ফের। মাহির এবার আর সাহসে কুলুচ্ছে না মুগ্ধের চোখে চোখ রাখতে। তবু মেয়েটা বেশ করে নিজেকে সামনে তাকালো মুগ্ধের মুখপানে। কটমুটি তাকিয়ে আছে মুগ্ধ, দাঁত খিচে হিসে বলে, না খেয়ে কেউ মরে না বান্দির মেয়ে, মানুষ মরে যন্ত্রণায়, একাকিত্বে এবং কষ্টে। তোকে আমি সবগুলো দেব, জাস্ট একটু সময় নিয়ে, রয়ে শোয়ে, কিন্তু দিবই। মাহি ঢুক গেল সামান্য। এখনো মোটা মোটা কথা কোনো কালেই ঘাটে ঢুকে না তার। আজও ঢুকলো না বই কি। সে কেমন অবাধের ন্যায় তাকিয়ে থাকতেই মুগ্ধ তাকে ছেড়ে দিল। কাটখাট কণ্ঠে আদেশ ছুড়ল, এক্ষুনি খাবার খাবি? মাহি চুলের ব্যথা এখনো কুঁচকে রেখেছে মুখ, তার উপর চোয়ালের ব্যথা নতুন করে যোগ হলো বলে। আর মধ্যই মুগ্ধের অমন আদেশ যেন জলা আগুনে ঘি ঢাললো এক প্রকার। মাহি কেমন তেতে উঠে বলল, না, খাবো না। অবাধ্য বলিটা ঠোঁটগুলি অস্ফুটে বের হতেই মেয়েটার নরম সরম ডানগালটায় সপাটে বসলো এক থাপ্পড়। তৎক্ষণাৎ হতভম্ব বনে গেল মাহি। কানের পাশ দিয়ে এইমাত্রই বুঝি ভূর শব্দ তুলে উড়ে গেল এক বিশাল কিছু। সময় নিয়ে এক হাত তার উঠে গেল ব্যথায় জ্বলতে থাকা গালের উপর। মেয়েটা কেমন নাক টানছে এবার। খানিক ফুপাতে আলতো করে হাতের উল্টো পিঠে চোখ দুটো মুছে নিয়ে আধো আধো বলিতে আওড়ায়, এভাবে যখন তখন না মেরে আপনি আমায় একেবারে মেরে ফেলুন, তাও। বাকিটা শেষ হবার পূর্বেই তার বাম গালটাতেও একই রকমভাবে বসলো মুগ্ধের শক্তপোক্ত হাতের 5 আঙ্গুলের ছাপ। মাহি এবার ভ্যা ভ্যা করে কেঁদে ওঠে। দোগালে হাত চেপে ভীষণ কষ্ট নিয়ে আচমকায় চেঁচে উঠে বলে, কথায় কথায় গায়ে হাত তোলেন কেন আপনি? মুগ্ধ দাঁত চিবোয় শক্ত চোয়ালে কটমট করতে করতে বলে, গলার স্বর নামিয়ে কথা বল, বান্দির মেয়ে। মাহির শরীর জ্বলছে রাগে, গাল জ্বলছে থাপ্পড়ের রাশে। তবু মেয়েটার শ্রীকি তেজ। সে আবারও অবাধ্যতা দেখিয়ে বলে, বলবো না, কি করবেন? কথাটা শেষ হতে না হতে অমনি মাহির গলা চেপে ধরে মুগ্ধ। মাহি হাঁক চকায়। গলা ছাড়ানোর ব্যর্থ প্রয়াস সেই মাত্র থাকতেই মুগ্ধ নিজের মুখটা নামিয়ে আনলো মাহির মুখ বরাবর। দাঁতে দাঁত চেপে অগ্নি দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে থেকে গভীর অথচ ঝাঁঝালো কণ্ঠে আওড়ায়, একদম কাঁচা খেয়ে ফেলবো। আই রিপিট, একদম কাঁচা। যদিও আমি এই পর্যন্ত হিউম্যান মিট ট্রাই করিনি, বাট তোর বাড়াবাড়ি বেড়ে গেলে আমি না হয় শুরুটা তোকে দিয়েই করব। নিঃশ্বাস আটকে যাচ্ছে মাহির, কাশছে অনবরত। মুগ্ধ দেখলো বাঁকা হেসে তখনই ছেড়ে দিল মাহির কণ্ঠা। ছাড়া পেতেই অস্থির মাহি পাগলের ন্যায় বড় বড় নিঃশ্বাস ফেলতে লাগলো। মুগ্ধ তাকিয়ে আছে তীক্ষ্ণ দৃষ্টিতে। মনের মধ্যে মায়ের ল্যাস মাত্র নেই। সে উল্টো মেয়েটাকে আদেশ ছুড়ে বলে, লাস্টবার বলছি, খাবি কিনা বল। মাহি নিঃশ্বাস ফেলছে ঘন ঘন। উত্তর দেবার পরিস্থিতিতে নেই সে। মুগ্ধ ধরে নিল মেয়েটা বোধহয় আবারও অবাধ্যতা করছে তার। তাই তো সে কেমন এক হাত উঠছে ঘাড় ডলতে ডলতে মেজাজ খেচে বলে, ফাইন, খেতে হবে না তোর। এমনিতেও গত রাত থেকে আমার প্রাডা যথেষ্ট ক্ষুধার্ত। চল তাহলে তোকে ওর পেটে চালান করে দিয়ে আসি। ওঠ। প্রাডার কথা শুনতে এতক্ষণের বীরাঙ্গনা ভাবস্রোত এক নিমিষেই পালালো মাহির। মেয়েটা তখনই দিন দুনিয়া ভুলে লাফ দিয়ে নামলো বিছানা হতে। ভারত ঢুক গেলে বলতে লাগলো, এই না না না, খাচ্ছি আমি, এই দেখুন খাচ্ছি আমি। তো তবু আপনার প্রাডাকে ডাকবেন না প্লিজ।
বলেই মাহি এক লাফে চলে গেল সার্ভিং র্যাকের কাছে। উপর থেকে যাই পেল তা হাত ভরে মুখে পড়ে গপ গিলতে লাগলো কোনো মতে। মুগ্ধ আর দৃষ্টিতে দেখছে মেয়েটার কাণ্ড। দু হাতে খাবার নিয়ে মুখে পড়ছে। গাল দুটো ভরে গিয়ে মুখটা দেখা যাচ্ছে পটকা মাছের মতো। মুগ্ধ বিরক্ত হয়ে চোখ সরাতে গেলেই হঠাৎ তার দৃষ্টি আটকালো মাহির গায়ে। আশ্চর্য হলেও সত্যি, এতক্ষণে একবারও মুগ্ধের দৃষ্টি পড়েনি মাহির গায়ে। পড়লে হয়তো আরও আগেই মেয়েটার কপালে শনি লাগতো। মুগ্ধ কেমন শক্ত চোখে তাকিয়ে থেকে এগিয়ে এলো এক কদম। তখনই পেছন থেকে এক হাত শক্ত করে মাহির কোনোই চেপে মেয়েটাকে হ্যাচকা টানে ঘুরে নিল নিজের দিকে। এহেন কাণ্ডে মুখ ভর্তি খাবার নিয়ে হাঁ করে ভাবলার ন্যায় তাকিয়ে রইল মাহি। সেকেন্ড খানিক বেরোতেই মুগ্ধের হাত চলে গেল তার পরনের গাউনটার কাঁধের অংশে। যেথায় শক্ত হাতে টেনে ধরেছে মুগ্ধ। চোখ মুখ লাল করে ছেলেটা কেমন গর্জন তুলে বলতে লাগলো, এগুলো কি পরেছিস তুই? কে দিল তোকে? মেয়েদের কাপড়? অ্যান্সার মি। এহেন বজ্রকণ্ঠে আটকে উঠে মাহি। মুখ ভর্তি খাবার নিয়ে কিচ্ছুটে বলতে পারল না বেচারি। মুগ্ধের মেজাজ এবার তুঙ্গে। সঙ্গে সঙ্গে ছেলেটা ছিঁড়ে ফেলল মাহির পরনের জামাটার কাঁধের অংশ। মাহি তৎক্ষণাৎ দুহাত চেপে ধরে নিজের সম্ভ্রম। ভয়ে অস্বস্তিতে পাথরের ন্যায় দাঁড়িয়ে রইল কেমন। তার ছোট্ট মাথায় এখনও ঢুকছে না মুগ্ধের হঠাৎ রেগে যাবার কারণ। এদিকে মুগ্ধ দাঁতে দাঁত চেপে অগ্নি দৃষ্টিতে তাকালো মেয়েটার মুখপানে। তার মনে এবার কি চলছে কে জানে। সে কিয়ৎক্ষণ একইভাবে তাকিয়ে থেকে তখনই গটগটিয়ে বেড়ে গেল ঘর ছেড়ে। ওদিকে তার প্রস্থান ঘটতে জামার ছেড়ে অংশ চেপে ধরে ভাব করে মেঝেতে হাঁটু মুড়ে বসে পড়ল মাহি। চোখ দুটো বোধ হয় শুকিয়ে গিয়েছে তার, না হলে তো এতক্ষণে এক দু ফোঁটা অশ্রু ঠিকই ছুটত সপ্তদশীর কাজল দেখিয়ে চোখ দুটো থেকে। বিকেল নেমেছে বেশ কিছুক্ষণ হবে। বাড়ির পেছনের চেরি ব্লসম ট্রি বাগানে হাঁটাহাঁটি করছে সিদ্ধার্থ। বিকেলের সময়টা এই বাগানে বেশ ভালোই কাটে তার। চারিদিকে নৈসর্গিক সৌন্দর্য যেন বরাবরই মুগ্ধ করে তাকে। সেটা নিয়ে আজও ছুটে এলো ছেলেটা। তবে তার মুখটা আজ গম্ভীর, কপালে একরাশ চিন্তার ছাপ। সে একবার কি মনে করে হাঁটার মাঝ পথে ঘাড় উচ্চে তাকালো প্যালেসের দোতলার দিকে। তখনই তার নজরে পড়ল মাহি। মেয়েটা জানালার পাশে কাউচে বসে দূর আকাশপথে তাকিয়ে আছে। সিদ্ধার্থের হঠাৎ কি হলো কে জানে, তার সারা শরীর কেমন ঝাঁকিয়ে উঠল দেখো। ছেলেটা তড়িঘড়ি করে নিজের নজর লুকালো ওইদিক ওদিক। চোরের মতো কাচুমাচু করতে হঠাৎ টের পেল নিজ কাঁধে কারো হাতের শীতল স্পর্শ। তখনই হাঁক চকিয়ে পেছনে ফিরে সিদ্ধার্থ সম্মুখে চিরচেনা এক গম্ভীর মানুষকে দেখে ভরকে গিয়ে অস্ফুটে আওড়ালো, অ্যাডউইন। সামনে দাঁড়িয়ে থাকা গম্ভীর মুখ বিদেশি পুরুষ হাসলো ঠোঁট পিষে। গোলগাল মুখ তার, কপাল থেকে ডান গাল বরাবর আড়াআড়িভাবে বসে আছে একখানা গভীর দাগ। সে কি বিভৎস রূপ তার। ডান চোখ ঠিক থাকলেও বাম চোখে পড়ে আছে সফেদ রঙা লেন্স। পরনে কালো ফর্মাল প্যান্টে দু হাত ঢুকিয়ে সন্ধিহান গলায় জিজ্ঞেস করলো, কি ব্যাপার সিট? আমায় দেখে হঠাৎ এত ভরকে গেলে কেন? সিদ্ধার্থ আমতা আমতা করছে। শুকনো ফাঁকা ঢুক গেলে কোনো মতে বলছে, কই না তো। অ্যাডউইন বিচক্ষণ মস্তিষ্কের মানুষ। মিথ্যেগুলো খুব সহজেই ধরে ফেলতে পারেন তিনি। শত হলেও মনস্টারের রাইট হ্যান্ড বলে কথা। মনস্টারের মতো একটু একটু ভয়ঙ্কর না হলে কি আর হয়। অ্যাডউইন ক্রমশ এগিয়ে আসে সিদ্ধার্থের দিকে। সিদ্ধার্থ ভয়ে ভয়ে কদম পেছাচ্ছে বেশ, তবে খুব বেশি পেছাতে পারল না বেচারা। তার আগেই তাকে আটকে ফেলে অ্যাডউইন। খুবই সূক্ষ্মতার সাথে কোমর থেকে বন্দুক বের করে এনে ঠেকেছে সিদ্ধার্থের গোপনাঙ্গ বরাবর। তা টের পেতে ভয়ে তটস্থ সিদ্ধার্থ হকচুকে মুখ খোলার আগে শোনা গেল অ্যাডউইনের গম্ভীর কণ্ঠ, কি লুকাচ্ছ? সিদ্ধার্থ তড়িঘড়ি করে মাথা নাড়ায় দুদিকে। ভারত কণ্ঠে বার কয়েক ঢুক গেলে বলে, বিশ্বাস করুন অ্যাডউইন, আমি কিছু লুকাচ্ছি না। অ্যাডউইনের চোখে মুখে স্পষ্ট অবিশ্বাসের ছাপ। সে আবারও সন্দিগ্ধ গলায় জিজ্ঞেস করে ওঠে, তাহলে তোমার মুখটা এমন চোরের মতো কাচুমাচু করেছে কেন? আসলে অ্যাডউইন, আমি ভুল করে মনস্টারের। কি করছে মনিস্টারের? অ্যাডউইনের কণ্ঠে স্পষ্ট বিচলিত ভাব, চোখে মুখে এক প্রকার আগুন। সিদ্ধার্থ ভয়ে গুটে গেল আবারও। তখনই নিজেকে শুধরে বলল, না মানে বলছিলাম কি, আমি ভুল করে মনস্টারের নিষিদ্ধ জিনিসের দিকে তাকিয়েছি, তাই এভাবে কাচুমাচু করছিলাম। বিশ্বাস করুন অ্যাডউইন, আমি এমনটা ইচ্ছে করে করিনি। অ্যাডউইন ভ্রু কুচকে তাকিয়ে আছে কেমন। সিদ্ধার্থের বলা কথাটা এক প্রকার টুক করে ধরে পরক্ষণেই পাল্টা প্রশ্ন করলো, নিষিদ্ধ জিনিস বলতে? সিদ্ধার্থ মাথা নোয়ায়।
জড়সড় ভাব ধরে রয়ে শুয়ে জবাব দেয়, প্যালেটসের দোতলার দিকে তাকাবেন না অ্যাডউইন, সেখানে আপাতত মনস্টারের নিষিদ্ধ জিনিস আছে। অ্যাডউইন মাথা তুলে তাকায়নি একবারও, তবে তার কৌতূহল যেন ক্রমশ বাড়ছে নিষিদ্ধ জিনিসটা কি তা জানার জন্য। সে নিজের বন্দুকটা আরেকটু চেপে ধরল সিদ্ধার্থের গায়ে, দাঁত খেঁচে জিজ্ঞেস করলো, সোজা সাপটা উত্তর দাও, এই নিষিদ্ধ জিনিসটা কি? সিদ্ধার্থ আর চুপ করে থাকলো না, তখনই গড়গড়ে বলে দিল সবটা শুনে অ্যাডউইন যেন আকাশ থেকে পড়ল। তার চোখে মুখে একরা শতবাকতা লিপতে গিয়েছে ইতিমধ্যে। তার ঠোঁটের ফাঁক দিয়ে অস্ফুটে কেবল বেরোলো, বাংলাদেশ থেকে মেয়ে এনেছে? সিরিয়াসলি? রাশিয়ায় কি মেয়েদের অভাব পড়েছিল? মনস্টার প্যারাডাইস। এর ঠিক পেছনে রয়েছে বেশ পুরনো মাউন্টেনের চূড়ায় নির্মিত দি অ্যাশেস হাউস, যা শ্যাডো মনস্টারের প্যান্ট হাউস নামে পরিচিত। সম্পূর্ণ কাঁচ দিয়ে তৈরি এ বাড়ি বাইরে থেকে দেখতে যতটা সুন্দর, ভেতর থেকে ঠিক ততটাই ভয়ঙ্কর। পাহাড়ে উঁচু নিচু পথ দিয়ে উপরে উঠছে অ্যাডউইন। বসের সাথে দেখা হয় না তার আজ কতগুলো দিন হলো। প্যাটের মধ্যে গোছানো আছে বেশ কিছু কথা, সবগুলো একে একে বলতে হবে মনস্টারকে। প্যান্ট হাউসের বক্সিং ক্লাব, পাঞ্চিং ব্যাগের ধূপধাপ শব্দে মুখরিত চারপাশ। অ্যাডউইন সগৌরবে হেঁটে যাচ্ছে বক্সিং ক্লাবের দিকে। ক্লাবের দরজার সামনে দাঁড়িয়ে আছেন দুজন দেহরক্ষী। তারা অ্যাডউইনকে দেখতে পেয়ে হালকা কুর্নিশ জানিয়ে পথ থেকে সরে দাঁড়ালেন। অ্যাডউইন গম্ভীর মুখে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। দূরে তাকাতে দেখল মনস্টার নামক বলিষ্ঠদেহী পুরুষ একসাথে দুটো পাঞ্চিং বক্সে একের পর এক পাঞ্চ মেরে যাচ্ছে, কখনো দু হাত দিয়ে তো আবার কখনো পা দিয়ে। পরনে কেবল কালো রঙের ঢিলে ঢালা ট্রাউজার, পুরো গা উন্মুক্ত, দু হাতে দুটো বক্সিং গ্লাভস। একের পর এক পাঞ্চের শব্দ হচ্ছে বেশ। যুবকের সর্বাঙ্গ ঘামে জবজবে অবস্থা। অ্যাডউইন চুপচাপ কদম বাড়িয়ে এগিয়ে গেল খানিকটা সামনে। মনস্টারের কাছ থেকে বেশ দূরত্ব বজায় রেখে মাথা নুয়ে বলতে লাগলো, ডুবরি ভিজিয়েজ মস্তর, গুড ইভিনিং মনস্টার। মনস্টার জবাব দিলেন না। নেজ ওয়ার্কআউটে মত্ত থাকলেন কেমন। অ্যাডউইন খানিকক্ষণ চুপ থেকে হঠাৎ বলতে লাগলো, মুহূর্তে হাত দুটো থেমে গেল মুগ্ধের। বলিষ্ঠ কায় চওড়া বুকটা উঠানামা করছে ঘন ঘন। কপালের উপর লেপ্টে থাকা ঘামে ভেজা চুলগুলো হতে ছুঁয়ে পড়ছে ঘাম। বাদামের চোখ দুটো ক্রমশ রক্তবর্ণ ধারণ করছে, চোয়াল হয়েছে শক্ত। মুগ্ধ হাত থেকে গ্লাভস দুটো খুলতে খুলতে আদেশ ছুড়ল, ভিভেদি মাসিনো। অ্যাডউইন চুপচাপ মাথা ঝাঁকায়, গম্ভীর মুখে সেখান থেকে পা বাড়িয়ে হাঁটা ধরল বাইরে। মনে মনে ক্রুর হেসে আওড়ায়, মনস্টারের সাথে বিশ্বাসঘাতকতা করে পার পেয়ে যাবে এমন কোনো বাপের বেটা এখনো জন্মায়নি। ইন করা কালো রঙা শার্ট, পরনে দামি প্যান্ট, কোমরে বাঁধা বেল্টের গায়ে আঁকা একখানা রাক্ষসের ছবি, গায়ে লম্বা ওভারকোট যার দৈর্ঘ্য হাঁটুর বেশ নিচ অব্দি। মাথার উপর সেজেছে একখানা কালো রঙা গোলাকার ফেডোরা টুপি। টুপির দৈর্ঘ্য এতটাই বড় যার উপস্থিতিতে প্রথম দর্শনে যুবকের মুখবয়ব খুব একটা পরিলক্ষিত হবে না, দেখা যাবে কেবল তামাকে পুরা বাদামি ঠোঁট দুটো। যুবকের নিচের ঠোঁটের ডান পাশে লিপ পিয়ার্সিং করা, ঝুলছে প্লাটিনাম রিং। একইভাবে বাম পাশে ভ্রুয়ের এক পাশেও পিয়ার্সিং করা, সদ্য শেভ করা লম্বাটে চোয়ালখানা দৃঢ় হয়েছে আরও। যুবকের বাম হাতের কবজিতে ঝুলছে মনস্টার সিগনেচার ব্রেসলেট, যা প্রমাণ করছে এই আর কেউ নয়, দি শ্যাডো মনস্টার। তার চিরচেনা রূপে আবর্তিত হয়েছে আজ। ঠোঁটের ভাঁজে জ্বলছে সিগার। মনস্টার সগরূপে দু হাত প্যান্টের পকেটে গুজে হেঁটে আসছে বাগানের পথ দিয়ে। তার পিছু পিছু আসছে অ্যাডউইন, হাতে ব্রিফ ক্যাস জাতীয় কিছু একটা। মনস্টার বাগান থেকে বেরিয়ে খানিকটা এগোতে হঠাৎ কী মনে করে থামলো যেন। ধীরে ধীরে নিজের ফ্যাডুরা টুপির আড়ালে লুকায়িত বাদামের চোখজোড়া উপরে তুলে প্যালেসের টাওয়ারে তাকাতেই হঠাৎ দেখলো কেউ একজন তাকে দেখা মাত্রই লুকিয়েছে সন্তর্পণে। মনস্টার ঠোঁট পিষে হাসলো, তীক্ষ্ণ দৃষ্টি উপরে তাক করে রেখে গমগমে গলায় ডাকলো, সিড। বেচারা সিড চারি ব্লসম ট্রির আড়ালে লুকিয়েছিল এতক্ষণ। তবে মনস্টারের বাড়িতে থেকে তারই চোখ ফাঁকি দেওয়া কি আর এত সহজ? সিড ধরা পড়ে যাওয়ায় কেমন কাঁচো মাচো মুখ নিয়ে এগিয়ে এলো চুপচাপ, মাথাটা নুয়ে রেখে ভার্ত কণ্ঠে বলল, জি মনস্টার। মুগ্ধের চোখ নেমেছে সিদ্ধার্থের উপর। সে ধীরে ধীরে নিজের ঠোঁটের ফাঁক থেকে সিগারেটটা সরিয়ে নিল এক হাতে, অতপর শান্ত অথচ ভয়ানক কণ্ঠে শুধালো, খেয়াল রাখবি
আমার অপছন্দের জিনিসের আশেপাশে যেন একটা মাছিও ভন ভন না করে। আর ভুল ক্রমেও যদি এই মাছি তুই হয়ে যাস তাহলে নো প্রবলেম, ফিরে এসে তোকে আমার হাঙরদের খাবার বানাবো। হোপ ইউ গট মাই পয়েন্ট কিডো। পুরো শরীর জুড়ে ঝংকার বয়ে গেল সিদ্ধার্থের। গলায় নামলো অনাকাঙ্ক্ষিত শুষ্কতা। বেচারা মুখ ফুটে বলতে অবধি পারল না কিছু, স্রেফ মাথা নাড়ালো উপর নিচ। মুগ্ধ আর বলল না কিছু। সিদ্ধার্থ তৎক্ষণাৎ পথ থেকে সরে দাঁড়াতেই মুগ্ধ গটগট পায়ে হেঁটে চলে গেল। এদিকে সে যেতে বুকের উপর হাত ঠেকিয়ে বড় বড় নিঃশ্বাস ফেলতে লাগলো সিদ্ধার্থ। বাইরে এত বাতাস, তবু কপালটা কেমন ঘামছে তার। বেচারা দূরে দূরে বুকে পকেট হাতড়ে রুমালটা যেই না বের করবে, অমনি প্যালেসের দোতলা থেকে ভেসে এলো মাহির ভাঙা কণ্ঠ। এই যে শুনছেন? এবার বুঝি ভয়ে হার্টবিট বন্ধ হয়ে যাবার উপক্রম সিদ্ধার্থের। বেচারার হাত পা কাঁপছে অনবরত। মেয়েটা তাকে ডাকছে কেন? সে কি না জানে না তার দিকে চোখ তুলে তাকানোটাও সবার জন্য নিষিদ্ধ। সবচেয়ে বেশি নিষিদ্ধ সিদ্ধার্থের জন্য। সিদ্ধার্থের এহেন ভাবনার মাঝে আবারও ভেসে এলো মাহির কণ্ঠ। কি ব্যাপার, আপনাকে ডাকছি শুনছেন না? সিদ্ধার্থ তৎক্ষণাৎ 2 কদম এগিয়ে সে দেখে নিল মনস্টার এখনও ওয়াকওয়েতে আছে কিনা। যেই না দেখলো মনস্টার প্রস্থান ঘটেছে বেশ আগে, অমনি বেচারা উল্টো ঘুরে এসে দাঁড়ালো আগের জায়গায়। ভুলেও মাথাটা না তুলেই জবাব দিল, কি বলবে? মাহি ভ্রু গোটাই। লোকটা এমন মাথা নুয়ে রাখলো কেন? কি হয়েছে তার? মাহির অবচেতন মন একবার চাইলো গলা উঠিয়ে জিজ্ঞেস করতে, তবে পরক্ষণই ভাবলো থাকবে, যার যার ইচ্ছা। তাই মাহি আর প্রসঙ্গও বড় করলো না, সোজা সাপটা জিজ্ঞেস করে উঠলো, মনস্টার এমন সেজে গুজে কোথায় যাচ্ছে? সিদ্ধার্থ কেমন অদ্ভুত হাসলো মেয়েটার কথায়। নজর ঝুঁকিয়ে রেখে কণ্ঠ উঠছে কেবল জানালো, কোথায় আবার? যার শ্মশানে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে তাকে শ্মশানে পাঠাতেই যাচ্ছে। ডেড পোয়েটস বার। পুরনো কাঠের তৈরি ইন্টেরিয়রে সাজানো গোছানো লিকুয়ার বার, চারিদিকে ম্লান আলো বিরাজমান। বড়সড় এই বারটি শহর থেকে বেশ দূরে, যেখানে মূলত বিভিন্ন অপরাধীদের গোপন আস্তানা। বারের প্রতিটি দেয়ালে ঝুলছে কবি লেখকদের ছবি। অদূরেই বার কাউন্টারে 3 জন বারটেন্ডার দক্ষ হাতে কাস্টমারদের বানিয়ে দিচ্ছেন ককটেল। খানিকটা দূরে বাজছে স্লো জ্যাজ। পুরো বারে থই থই করছে মানুষ। কেউ কেউ নিজ টেবিলে বসে বুধ হয়েছে নেশায়। বারের একদম কর্নারের শেষ টেবিলটায় গায়ে বসে আছে এক আফ্রিকান যুবক। লম্বা চওড়া গায়ের গড়ন, মাথায় ছোট ছোট চুল, তার চোখ দুটো কেমন নিভু নিভু। বোধ হয় আয়সী নেশায় বুধ হয়েছেন তিনি। যুবক নেশায় ঢলতে ঢলতে টেবিলের উপর থেকে রামের বোতল তুলে আর একটু অ্যালকোহল গ্লাসে ঢালতে উদ্যত হতেই খেয়াল করে বোতল ফাঁকা। মোটা কাচের বোতলটায় আর একটু লিকুয়ার অবশিষ্ট নেই। যুবক বিরক্তিতে মুখ কুচকায়, কপালে গোটা কতক ভাঁজ ফেলে গলা উঁচিয়ে ডেকে ওঠে বারটেন্ডারকে, এই ইউ মাদারফাকার, তাড়াতাড়ি আরেক বোতল রাম নিয়ে আয়। বারটেন্ডার তেতে গিয়েও বললেন না কিছু। শত হলেও যুবক তার বারের ডেইলি কাস্টমার। এখন মুখ খুলে প্রতিবাদ করে তিনি থুরায় নিজের প্যাটে লাথি মারবেন। বারটেন্ডার তখনই কাউন্টার শেলফ থেকে আরেক বোতল রাম বের করে এগিয়ে দিলেন ওয়েটারের দিকে। চাপা গলায় আদেশের সুরে বললেন, দিয়ে আয় বাস্টার্ডকে। ওয়েটার মুচকি হাসলো এহেন কথায়। হাত বাড়িয়ে বোতলটা তুলে নিয়ে একটুখানি এগোতেই হঠাৎ করে তার চোখ গেল বারের সম্মুখ দুয়ারের দিকে। বলা নেই কয়া নেই, কোত্থেকে যেন কতগুলো কালো পোশাকধারী সশস্ত্র বডিগার্ড ছুটে আসছে দেখো। বারটেন্ডার হাঁক চকালেন এহেন কাণ্ডে। তড়িঘড়ি করে কাউন্টার থেকে বেরিয়ে আসতেই দুপাশ থেকে 2 জন বডিগার্ড তাকে আটকে ফেলল পথের মাঝে। এদিকে বারে উপস্থিত সাধারণ জনগণ সবাই কেমন আতঙ্কিত। হুটহাট এমন সশস্ত্র বডিগার্ড দেখলে কেই বা আতঙ্ক না হয়ে থাকে শুনি। বডিগার্ডরা একে একে সকলের মাথা বরাবর নিজেদের বন্দুকের নল তাক করলো। মুহূর্তে মানুষের কোলাহলে গেজগেজ করতে থাকা বারটায় ছেয়ে গেল এক অদ্ভুত নীরবতা। আদরে টার্ন টেবিলে এখনো বাজছে স্লো জ্যাজ। হাঁটতে থাকা ওয়েটার মহাশয়ও থেমে গেলেন তক্ষুনি। মাথা বরাবর বন্দুকের নল থেকে ভয়ে বেচারার হাত থেকে অবহেলায় পড়ে গেল রামের বোতলটা। বডিগার্ডেরা তখন রাশিয়ান ভাষায় হুঙ্কার ছুড়ে সকলের উদ্দেশ্যে বললেন, কথাটা শোনা মাত্রই সকলে নিজেদের মাথার উপর 2 হাত চেপে ঘাড় নোয়ালেন। ওদিকে আফ্রিকান যুবক এতক্ষণে কানে হেডফোন গুজে চোখ বুজে কে যে শুনছিল কে জানে। তার ধ্যান ফিরল মাত্র
চোখ খুলে চারপাশে তাকাতেই থমকে গেল এক মুহূর্তের জন্য। এই বডিগার্ডদের সে চেনে ওরা কারা। তার মানে মনস্টার তাকে খুঁজে পেয়েছে। যুবক ত্রস্ত উঠে দাঁড়ায় বসা ছেড়ে। আতঙ্কে ঢুক গেলে ছুটতে নিলে দুপাশ থেকে বেশ কজন গার্ড এসে আটকে ফেলল তাকে। কপালে একদম মাছ বরাবর ঠেকালো বন্দুকের নল। যুবক ভয়ে তটস্থ, কাঁপতে কাঁপতে বলতে লাগলো, ভুল হয়েছে আমায়, ছেড়ে দাও আমায়। গার্ডেরা প্রত্যুত্তর করেনি। এর মধ্যেই বারের সদর দরজা দিয়ে গটগটিয়ে প্রবেশ করলো অ্যাডউইন। এদিক ওদিক নজর ঘুরে খুঁজতে লাগলো কাঙ্ক্ষিত ব্যক্তিকে। যেই দেখলেন কাঙ্ক্ষিত ব্যক্তিকে আটক করা হয়েছে, অমনি তিনি ত্রস্ত পায়ে চলে এলেন আটককৃত যুবকের সামনে। এসে ভারত যুবকের মুখখানায় এক হাতবার নজর বুলিয়ে কুটিল হেসে বললেন, কেমন আছো বাগিন্দ্রি? বারগান্ডি কাঁপছে ভয়ে। এতক্ষণে নেশায় বোধ হয়ে থাকা যুবকের তীব্র নেশাগুলো হুট করেই কোথায় পালালো কে জানে। সে এবার সজ্ঞানী আতঙ্কিত কণ্ঠে শুধায়, আমায় ক্ষমা করুন অ্যাডিউন, আমি ভুল করেছি। হ্যাঁ, আমি মানছি আমি ভুল করেছি। প্লিজ আমায় মাফ করে দিন। প্লিজ আমায় প্রাণে মারবেন না। অ্যাডউইন বাঁকা হাসলো এই পর্যায়ে। খানিকটা ঝুঁকে এসে দাঁড়ালো বারগান্ডির মুখোমুখি। অতঃপর ক্রূর চোখে তাকে থেকে আচমকার শান্ত কণ্ঠে বলল, তুমি হয়তো ভুলে যাচ্ছ ব্রাগিন্ডি, মনস্টারের সাথে বিশ্বাসঘাতকতা করা মানে নিজ হাতে নিজের কবর ঘোরা। তুমি তো বহুদিন আগেই নিজের কবর ঘুরে রেখেছো। সেখানে এতদিন যে বেঁচে ছিলে, এটাই তো অনেক। বলেই অ্যাডউইন শির দ্বারা সোজা করে দাঁড়ালেন। দুহাত পকেটে গুজে তক্ষুনি গার্ডদের উদ্দেশ্যে আদেশ ছুড়ল, কিপ ইউরস হেড ডাউন। কথাটা শোনার সাথে সাথে সকল গার্ডেরা নিজেদের মাথা নুয়ে দাঁড়ালেন। প্রায় মিনিট খানেক পেরোতেই বারের সদর দরজা দিয়ে বুট জুতোর দাম্ভিক শব্দ তুলে বেশ ভাব নিয়ে ঢুকলো শ্যাডো মনস্টার। মাথায় বড় গোলাকার কালো টুপি, মুখ দেখা যাচ্ছে না তার। দেখা যাচ্ছে কেবল পিয়ার্সিং করা ঠোঁট দুটো, যার ভাঁজে জ্বলছে মোটা সিগারের কলুষিত ধোঁয়ায় আচ্ছন্ন যুবকের মুখমণ্ডলের চারপাশ। সে ধীরে ধীরে এগিয়ে আসছে, যাকে যাকে অতিক্রম করছে তারা সবাই কেমন ভয়ে তটস্থ, নিঃশ্বাস আটকে রাখছে যতক্ষণ না মনস্টার তাদের পাশ কাটিয়ে যাচ্ছে। তাদের নিচু দৃষ্টি এখনও মেঝেতে তাক করা, দেখছে কেবল বুট পরিহিত দুটো পা। কেননা তারা তো জানে ভুলক্রমেও তাদের দৃষ্টি একবার উপরে উঠলে পর মুহূর্তেই তাদের মাথাটা শরীর থেকে আলাদা হবে চিরতরে। শ্যাডো মনস্টার তার দাম্ভিক কদমে এগিয়ে সে দাঁড়ালো বারগান্ডির মুখোমুখি। বারগান্ডি মাথা নুয়ে রেখে কাঁপছে, শরীরটা দরদর করে ঘামছে তার। মনস্টারের উপস্থিতি টের পেতে বেচারা হাও মাও জোড়া দেয়, কাঁদতে কাঁদতে বলে ওঠে, প্লিজ ফরগিভ মি মনস্টার, আমি ভুল করে ফেলেছি। আর কোনোদিন এমনটা হবে না মনস্টার। প্লিজ গিভ মি আ সেকেন্ড চান্স। গোলাকার টুপির আড়ালে লুকে থাকা বাদামি ঠোঁটজোড়া বুঝি কুটিল হাসলো। জ্বলতে থাকা সিগারটা এক হাতে নিয়ে মেঝেতে ছুঁড়ে ফেললো। তারপর তার চিরচেনা ভয়ানক শান্ত কণ্ঠে বলল, হোয়ার ইজ মাই পেন ড্রাইভ? বারগান্ডির নিঃশ্বাস আটকে গেল বোধ হয়। বেচারা বেশ কয়েকবার শুকনো ঢুক গেলে আমতা আমতা করছে। সময় নিয়ে বলে উঠে, আমার কাছে নেই মনস্টার। এই পর্যায়ে বাঁকা হাসে মনস্টার। তখনই নিজের ডান পাটা উঠিয়ে রাখলো সম্মুখের টেবিলের উপর। হাত বাড়িয়ে বুট জুতোর পেছনে লুকিয়ে রাখা ছুরিটা বের করে এনে এক টানে ধারালো ছুরির গা থেকে মেটালের খাপটা টেনে খুলে ফেলে। অতঃপর এক কদম এগিয়ে সে খপ করে চেপে ধরে বারগান্ডির ঘাড়। বারগান্ডি হাঁক চোকায়। ভারত প্রতিক্রিয়া দেখানোর পূর্বে তার গলা বরাবর বসলো ধারালো ছুরির চাপ। মনস্টার থামছে না, এক প্রকার নৃশংসভাবেই জবাই করছে বারগান্ডিকে। মুহূর্তেই বারগান্ডির গলা থেকে ফিনকি দিয়ে বেরোতে লাগলো লৌহু। সে লৌহু গিয়ে ছড়িয়ে ছিটে যাচ্ছে মনস্টারের মুখ এবং গায়ে। তবু নির্দয় মনস্টারের হাত দুটো একটু ছাড়ছে না বারগান্ডিকে। মৃত্যুর শেষ মুহূর্তে সে বারগান্ডির দেহ ঝাঁকুনি খাচ্ছে বেশ। বেচারা চোখ দুটো যেন কোটর ছেড়ে বেরিয়ে যাচ্ছে। জিভ বেরিয়েছে বহু আগে। তার শেষ নিঃশ্বাসটুকু বেরোনোর আগ অব্দি মনস্টার তার গলায় ছুরি চালিয়েছে। যখনই সে টের পেল বারগান্ডির দেহ আর নড়ছে না, নাক দিয়ে আর বেরোচ্ছে না নিঃশ্বাস, ঠিক তখনই তার ঘাড় ছেড়ে দেয় মনস্টার। বারগান্ডির নিথর মুখখানায় তাকিয়ে থেকে হাতে থাকা লাল তরলে রঞ্জিত চাকুটা বারগান্ডির গায়ে উল্টে পাল্টে কোনো মতে মুছতে মুছতে শান্ত কণ্ঠে আওড়ালো, যা, মাফ করলাম। তুই তো জানতি আমার কাছে ক্ষমা মানে মৃত্যু। মনস্টারের এহেন নৃশংসতা বরাবরই অভ্যস্ত অ্যাডউইন।
তবে বাকি বডিগার্ডদের অবস্থা করুন। রোজ রোজ এত নতুন নতুন নৃশংসতার সাক্ষী হচ্ছে না, কোনটা ছেড়ে কোনটায় ভয় পাবে তারা কে জানে। এদিকে মনস্টারের মুখমণ্ডল ভরে গিয়েছে রক্তের ছিটে ফোটায়, গায়েও পড়েছে বেশ, তবে কালো রঙা হাওয়ায় কাপড়ের সে দাগ দেখা যাচ্ছে না তেমন। মনস্টার নিজের মুখ থেকে লৌহুর ছিটে ফোটাগুলো মুছে নেবার মোটেও তারা দেখালো না। উল্টো পথে পা বাড়িয়ে চুপচাপ গিয়ে বসলো কাউন্টার টুলের উপর। ওভারকোটের পকেট হাতড়ে ফের একখানা সিগার বের করে এনে ঠোঁটের ফাঁকে গুজল সে। লাইটার জ্বালিয়ে সিগারের শেষ ভাগ ধরাতেই হঠাৎ তার বাজ পাখির ন্যায় দৃষ্টি গিয়ে পড়ল বারটেন্ডার বয়ের উপর, যিনি কিনা মনস্টারকে আর দৃষ্টিতে লুকিয়ে ছুড়ে দেখছিলেন। তবে মনস্টারের ওই বাদামি চোখ জোড়ার সাথে চোখাচোখি হতে ভয়ে কেঁপে উঠলেন বারটেন্ডার। তখনই নজর ঝুঁকালেন নিচে। মনস্টার দেখল তা। সিগারের শেষ ভাগ লম্বা একটা টান বসিয়ে সিগার মুখে ক্রুড়ো হাসলো কেমন। পরক্ষণই ডান হাতের তর্জনী এবং মধ্যমার ভাঁজে সিগারটা ধরে রেখে একটু একটু কদম বাড়িয়ে এগিয়ে গেল বারটেন্ডারের নিকট। বেচারা বারটেন্ডার মনস্টারকে নিজের সামনে এসে দাঁড়াতে দেখেই ভয়ে আটখানা। তড়িৎ নিচু হয়ে মনস্টারের পা দুটো বুকে জড়িয়ে আর্তনাদ করে বলতে লাগলো, ভুল হয়ে গেছে মনস্টার, আমি ভুলে তাকিয়েছি আপনার দিকে। আর কখনো এমন করব না মনস্টার, বিশ্বাস করুন আর কোনদিন করব না। মনস্টার শ্লেষাত্মক হাসলো কেন যেন। ধীরে ধীরে ওভারকোটের ভেতর দিয়ে কোমরের পেছনে হাত নিয়ে বলতে লাগলো, নেক্সট টাইম বেঁচে থাকলে তো। বারটেন্ডার হতভম্ব, হতবাক দৃষ্টি তুলে উপরে তাকাতেই টের পেল তার খুলির ঠিক মাঝ বরাবর বন্দুক তাক করেছে মনস্টার। বারটেন্ডার বয়টা বুঝে নিঃশ্বাস ফেলতেই ভুলে গেল এক মুহূর্তের জন্য মনস্টার তার দিকে সরু চোখে তাকিয়ে আছে। হঠাৎ করে সে দেখলো সুদর্শন যুবক তাকে চোখ মারল। বারটেন্ডার হতবুদ্ধি ভাব নিয়ে তাকিয়ে থাকতেই মনস্টার তখনই ট্রিগার চাপলো। একবার, দুবার, পরপর 4 বার। এবারেও বারটেন্ডার লাল ক্ষারীয় তরলে সে ছিটকে পড়ল মনস্টারের গায়ে। তবু মনস্টার প্রতিক্রিয়াহীন। বন্দুকের ধুমায়িত নলের আগায় ফু দিয়ে হঠাৎই আদেশ ছড়ল, ফায়ার। শুনলেন সকলে। বডিগার্ডেরা তড়িঘড়ি করে নিজেদের রাইফেলগুলোর সেফটি সুইচকে ফায়ার অবস্থায় আনলো। হতপর উপস্থিত সাধারণ জনগণেরা কিছু বুঝে ওঠার আগেই তাদের উপর চলল অমানবিক গুলিবর্ষণ। এক মুহূর্তেই পুরো বারে ছড়িয়ে পড়ল আত্মচিৎকার। চারদিকে অনবরত রাইফেলের গুলির শব্দ। বাড়ির মেঝে ভরে গিয়েছে লৌহুর উপস্থিতিতে। অথচ মনস্টার নামক সুদর্শন ভয়ঙ্কর যুবক মাথা দুলাচ্ছে আনন্দে। মনের সুখে একের পর এক টান বসাচ্ছে সিগারের শেষ ভাগে। কাজ শেষ। বার্গানটিকে মারতে সে পুরো বার উড়িয়েছে বুম মেরে। শত হলেও মনস্টার কখনো নিজের উপস্থিতির ছাপ রাখে না। জনমানবহীন রাস্তার একপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে বেশ কয়েকটি কালো রঙা মার্সিডিজ বেঞ্চ। তার ঠিক মাঝে দাঁড় করে রাখা মার্সিডিজ বেঞ্চ এজ ক্লাস পুলম্যান। সগৌরবে গাড়ির দিকে হেঁটে আসছে মনস্টার মুগ্ধ, তার পেছু পেছু গার্ডস। মুগ্ধ গাড়ির সামনে এসে দাঁড়াতেই অ্যাডউইন আগ বাড়িয়ে গাড়ির দরজা খুলে দেয়। গম্ভীর মুগ্ধ গাড়িতে ঢোকার আগে কি মনে করে হঠাৎ বলে ওঠে, দুটো ট্রাক নিয়ে আয় অ্যাডউইন। হতভম্ব অ্যাডউইন। মনস্টার আবার হুটহাট ট্রাক আনতে বলল কেন, তাও আবার দুটো? মনে উত্থাপিত হাজার কৌতূহলী প্রশ্ন, তবু ঠোঁটের ফাঁক পুকুর দিয়ে বেরোলো না একটা শব্দ। অ্যাডউইন কেমন গম্ভীর মুখে স্রেফ মাথা নাড়িয়ে জানায়, ওকে মনস্টার। মুগ্ধ ততক্ষণে গাড়ির ব্যাক সিটে আয়েশ করে বসেছে। অ্যাডউইন ঘুরে গিয়ে উঠে বসলো ড্রাইভারের পাশের সিটে। ড্রাইভার মহাশয় গাড়িতে স্টার্ট বসাতেই মুগ্ধ কেমন গম্ভীর বাজ খায় কণ্ঠে শুধায়, গাড়ি শপিং মলের দিকে নিয়ে চল। তড়িৎ বিস্ফোরিত দৃষ্টিতে ঘাড় পাকিয়ে তাকায় অ্যাডউইন। লোকটার মুখাবয়ব দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সে বোধ হয় বেশ অবাক হয়েছে এখনো কথায়। মুগ্ধ দেখেও দেখল না তার মুখভঙ্গি। গম্ভীর মুখে মাথা থেকে টুপিটা নামিয়ে পাশে রেখে ফের বাজ খায় কণ্ঠে বলল, আই সেইড গো টু দ্য শপিং মল। এখনও বাজ খায় কণ্ঠে তৎক্ষণাৎ গাড়িতে স্টার্ট বসায় ড্রাইভার। অ্যাডউইনও রোষে সোজা হয়ে বসলো। তার বিচক্ষণ মস্তিষ্ক টের পাচ্ছে অনেক কিছু, যা ভাবতে গিয়ে বেচারা চিন্তায় শেষ। শেষে কিনা তাদের মনস্টার শপিং মলে যাচ্ছে। সিরিয়াসলি? মস্কোর বিখ্যাত শপিং মল আভিয়া পার্ক মলের সামনে এসে গাড়ি থামিয়েছে মনস্টার বাহিনী। তৎক্ষণের মধ্যেই প্রতিটি গাড়ি থেকে বেরিয়ে আসে গার্ডস।
অ্যাডুইন এখনও ঠায় বসে আছে গাড়িতে। তার মনিবের পরবর্তী আদেশ না পাওয়া অব্দি সে কী করে যাবে বাইরে? এদিকে মুগ্ধের ঠোঁটের ভাঁজে জ্বলছে 5 নম্বর সিগার, যা শেষ হয়েছে প্রায় অর্ধেকটা। ছেলেটার চোখে মুখে নির্বিকার ভঙ্গি স্পষ্ট। অ্যাডুইন খানিক রয়ে শুয়ে গলা খাকারি দিয়ে বলল, মনস্টার, ইউ আর ইন ফ্রন্ট অফ দ্য মল। মুগ্ধ শুনল। তৎক্ষণাৎ প্রত্যুত্তর না করে খানিক সময় নিল। পায়ের উপর পা রেখে দোলাতে দোলাতে সিগারেট টান বসিয়ে গমগমে গলায় বলল, ভেতরে যা, ওমেন্স কালেকশনের যা যা আছে সব নিয়ে আয়। আকাশ থেকে পড়ল অ্যাডুইন। চেয়ে আছে অবিশ্বাস্য নেত্রে। কানে বাজছে কেবল একটাই কথা, হোমেন্স কালেকশন। এ বাবা, মনস্টার আবার কোন মেয়ের জন্য এত কেনাকাটা করতে চাইছে? কে সে মেয়ে? মেয়েটাকে দেখার কৌতূহল যেন তরতর করে বাড়ছে অ্যাডুইনের। কিন্তু আপাতত সে কৌতূহলকে বেশ ভালো মতো দমিয়ে রাখলো অ্যাডুইন। রয়েছে খানিক ঢোক গিলে আওড়ালো, মানে বলছিলাম কি মাস্টার, ভেতরে তো অনেক বড় ব্র্যান্ড আছে। আপনি ঠিক কোন ব্র্যান্ডের জিনিসপত্র চাইছেন সেটা বললে না হয় আমি। অ্যাডুইন মহাব্যগ্র কণ্ঠে কথাগুলো বলেই যাচ্ছে, তবে তার কথাটা শেষ হবার আগেই শোনা গেল মুগ্ধের একরোখা ভারী কণ্ঠ, সব যা যা আছে সব। চক্ষু ছানা বড়া করে কিয়ৎক্ষণ তাকিয়ে রইল অ্যাডুইন। ওদিকে মুগ্ধ ভাবলেশহীন ভঙ্গিতে সিগার ফুঁকছে। অ্যাডুইনকে এখনও বসে থাকতে দেখে সে কেমন বাজখায় কণ্ঠে আলটিমেটামের সুরে বলে ওঠে, আমার সিগারেট শেষ হবার আগে যেন কাজ হয়ে যায়, আদারওয়াইজ তোর একদিন আর আমার একদিন। তখনই টনক নড়ল অ্যাডুইনের। বেচারা কেমন ভয়ে ভয়ে সঙ্গে সঙ্গে বেড়ে গেল গাড়ি থেকে। গার্ডদের নিয়ে ছুটল ভেতরে। ওদিকে মুগ্ধ কি সুন্দর বসে আছে গাড়িতে। ভাব এমন, এ দুনিয়ায় তার চেয়ে বড় শান্ত মানুষ হয়তো আর দুটো নেই বলে। সশস্ত্র বডিগার্ড নিয়ে মলে ঢুকে অ্যাডুইন। তাদের দেখেই মলে থাকা নিরাপত্তা কর্মীরা এগিয়ে আসেন তৎক্ষণাৎ। গম্ভীর মুখে সন্দিহান গলায় বলে ওঠে, আপনারা অস্ত্র নিয়ে ঢুকলেন কেন? আপনারা কারা? অ্যাডুইন তারা দেখাচ্ছে ওমেন সেকশনে যেতে। তবে মাঝপথে নিরাপত্তা কর্মীরা এহেন কথায় ভ্রুযুগল কুচকে আসছে তার। বিরক্তিতে তেতু মুখে বলে, ইউ আর দি মনস্টার। আর কিছু শুনবে? নিরাপত্তা কর্মীরা তৎক্ষণাৎ ভয়ে ফিটিয়ে গেলেন। একে অপরের দিকে মুখ চাউচাউ করে খানিক ঢুক গেলেন যেন। গলায় বেশ নমনীয়তা ঢেলে বলতে লাগলো, আপনারা আজ হঠাৎ এখানে? অ্যাডুইন এবার মহাবিরক্ত। একে তো হাতে সময় কম, তার উপর লোকগুলোর এত প্রশ্ন। অ্যাডুইন বিরক্তি ভরা কণ্ঠে আওড়ায়, শপিং মলে নিশ্চয়ই কেউ হাডুডু খেলতে আসে না। সো উইল ইউ প্লিজ শাট ইউর মাউথ। পারলে একটু হেল্প করেন। এই পুরো মলে ওমেন্স সেকশনে যা যা আছে সব আমাদের ট্রাকে তুলুন, মনস্টারের গাড়িতে আছে। শেষ কথাটুকু শুনতে সর্বাঙ্গে ঝংকার বয়ে গেল সকলের। নিরাপত্তা কর্মীরা তৎক্ষণাৎ ছুটে গেলেন ম্যানেজারের কাছে। ব্যস্ত কণ্ঠে সব কিছু বলতে ম্যানেজার কেমন উদ্বিগ্ন হলেন। তখনই ছুটে এলেন মনস্টার আর্মিদের কাছে। দরদর করে ঘামতে থাকা কপালখানায় শার্টের হাতা দিয়ে মুছে নিয়ে বললেন, আপনাদের যা যা লাগে নিয়ে যান, আমাদের স্টাফরা আপনাদের হেল্প করবে। আপনারা জাস্ট বলুন আপনাদের কি কি লাগবে। অ্যাডুইন হাঁটছে দ্রুত কদমে। সঙ্গে পা মিলিয়ে হাঁটতে থাকা ম্যানেজারকে কেবল উত্তর দিল, সব লাগবে সব। ম্যানেজার হতভম্ব দাঁড়িয়ে পড়লেন তখনই। হতবাক কণ্ঠ ফুরিয়ে অস্ফুটে বেরোলো, সব। প্রায় মিনিট 10 মধ্যেই ওমেন সেকশনের সকল কালেকশন, ছোট বড় সকল সাইজের ব্যাগ হতে শুরু করে পায়ের জুতো অবধি সব কিছু বিশাল দুটো ট্রাকে তুলেছে মনস্টার আর্মি এবং মলের স্টাফরা। শুধু ট্রাকই নয়, প্রতিটি গাড়ির ডিকিতেও তুলেছে যাবতীয় কালেকশন। ট্রাকে জায়গা হয়নি সব, তাই তো উপায়ন্তর না পেয়ে এই ব্যবস্থা নিয়েছে অ্যাডুইন। বেচারা ভয় শেষ। মনস্টারের সিগার শেষ হবার আগেই কাজ শেষ করতে হবে তার। ওদিকে ম্যানেজার সাহেব ততক্ষণে এগিয়ে এসেছেন বাইরে। কিয়ৎক্ষণ বাদেই তিনি খেয়াল করলেন সারিবদ্ধ আকারে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোর ঠিক মাঝের গাড়িটার জানালার নিচে নামছে ধীরে ধীরে। একটু পরেই জানালা থেকে বেরিয়ে এলো একখানা ভেইনি হাত, যার কবজিতে ঝুলছে মনস্টার সিগনেচার ব্রেসলেট। তার চক্ষু গোচর হতেই শরীর জমে গেল ম্যানেজারের। বেচারা আতঙ্কে 2 কদম পেছাতেই হঠাৎ গাড়ির জানালার বাইরে থাকা হাতটা 2 আঙ্গুল চালিয়ে তাকে এগিয়ে আসতে বলল নিঃশব্দে। ম্যানেজারের মন সায় দিল না এগুতে। মনস্টারের নিকট যাবার সাহস কিংবা দুঃসাহস কোনোটাই নেই তার।
তবে উপেক্ষাও তো করতে পারবে না। তাই মনের মধ্যে এক রাশ ভয় ডর নিয়ে ম্যানেজার সাহেব একটু একটু করে এগিয়ে গেলেন গাড়ির নিকট। কিয়ৎক্ষণ বাদে 2 হাত দূরত্বে দাঁড়িয়ে পা থামালেন তিনি। মাথাটা নিগিয়ে রেখে কর্নিশ জানিয়ে বললেন, হ্যালো মনস্টার। মুগ্ধ জবাব দিল না। তখনই একখানা কাগজ ছুঁড়ে মারল ম্যানেজারের মুখে। ম্যানেজার হতভম্ব, পায়ের কাছে পড়ে থাকা কাগজটা তুলে এনে খেয়াল করতে দেখলেন এটা কোনো সাধারণ কাগজ নয়, এটা একটা চেক, তাও আবার মনস্টারের স্বাক্ষর দেওয়া। ম্যানেজার সাহেব সন্দিগ্ধ ভাঁজ ফেললেন কপালে। পর মুহূর্তেই তার কর্ণকুহরে ভেসে এলো মনস্টারের গম্ভীর শান্ত কণ্ঠ। মন মতো সংখ্যা বসিয়ে নিন। বলে জানালার কাজ উঠালো মনস্টার। এদিকে বাইরে দাঁড়িয়ে থাকা ম্যানেজার সাহেব এখনও আশ্চর্যান্বিত চোখে তাকিয়ে আছেন কেমন। তিনি তো ভেবেছিলেন মনস্টার বোধ হয় এমনিতেই জিনিসপত্র নিয়ে যাবে, তবে তার ধারণা একদম পাল্টে দিলেন মনস্টার। দিয়ে গেলেন তার প্রাপ্য। সারাদিন শুয়ে বসে থেকে গা ধরে গিয়েছে মাহির। এত অলসভাবে সময় কাটে, না আছে কথা বলার কেউ, না আছে কথা শোনার। তার উপর যেই বাড়ি, এটা বাড়ি তো নয়, যেন একটা গোলক ধাঁধা। একবার বেরোলে নিজ কক্ষের রাস্তায় ভুলে যায় মেয়েটা। আবার চোখের চশমাটা তো নেই তার, বেশ খানিকটা দূরের জিনিস ঝাপসা ঝাপসা দেখে সে। এ হলো আরেক কষ্ট। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।